ভারত যদি ইসরায়েলের সাথে মিলে গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে পারে, অন্য দেশের সাথে মিলে আদান প্রদান করতে পারে, তাহলে আমরা পাকিস্তানের সাথে করতে অসুবিধাটা কোথায়? তারাও তো মুসলমান, আমরা একই নবীর উম্মত, একই আল্লাহর বান্দা। সুতরাং এতে কোনো অসুবিধা আছে মনে করি না। পাকিস্তান আমাদের কোনো বর্ডার নেই, তাদের সাথে আমাদের কখনো যুদ্ধ হবে না, তাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই। যেটা আমাদের সমস্যা ছিল সেটা 1971 সালে সমাধান হয়েছে। সুতরাং এখন তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। তাদের কাছ থেকে আমরা যুদ্ধ বিমান যদি কিনি, এটা ভারতের কোনো আপত্তি থাকার কথা না। ভারতও রাশিয়ার থেকে কিনছে, আমেরিকার থেকে কিনছে, তো আমরা কিনবো না কেন? আমরা তো তাদের গোলাম না। এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, 18 কোটি মানুষের রাষ্ট্র। এখানে 92% মুসলমান। সুতরাং আমরা আমাদের দেশের জন্য যেটা ভালো, এটা যুদ্ধের জন্য ক্রয় করা হয় না, এটা নিজের দেশকে রক্ষা করার জন্য করা হয়। আমরা যেন আমাদের দেশের রক্ষা করতে পারি, সেই পদক্ষেপটা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। তাকে আমি এলডিপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। পদ্মা ব্যারেজ প্রকল্প শুরু হয়েছে, তিস্তা প্রকল্প চীনকে দেওয়ায় ভারত রুষ্ট হবে বলে মনে করেন? আমাদের দেশে আমরা কি করব না করব, বা মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেব কী করবেন না করবেন, এটা আমাদের দেশের উপর নির্ভর করে, আমাদের সরকারের উপর নির্ভর করে। কোনো দেশকে সন্তুষ্ট করার জন্য আমাদের দেশকে আমরা ধ্বংস করতে পারি না। পদ্মা ব্যারেজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এটা চিন্তা ভাবনা করা হয়েছিল, রাজবাড়ির কাছাকাছি কোনো জায়গায় এই ব্যারাজটা নির্মাণ করা হবে, কিন্তু তখন অর্থনৈতিক অবস্থা এরকম ছিল না, এই ব্যারাজের একটা খুঁটি দেওয়ার অবস্থা ছিল না, বাজেট অত্যন্ত ছোট ছিল। কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা চিন্তা ভাবনার মধ্যে রেখেছিল। তার ছেলে এই কাজটা করছে, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনলো বাংলাদেশ, আবার 10 বছরের গোয়েন্দা তথ্য আদান প্রদানের চুক্তিও করেছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা একটা খুব ভালো কাজ হয়েছে। আবারই বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ভারত যদি ইসরায়েলের সাথে মিলে গোয়েন্দা তথ্য আদান প্রদান করতে পারে, অন্য দেশের সাথে মিলে আদান প্রদান করতে পারে, তাহলে আমরা পাকিস্তানের সাথে করতে অসুবিধাটা কোথায়? তারাও তো মুসলমান, আমরা একই নবীর উম্মত, একই আল্লাহর বান্দা। সুতরাং এতে কোনো অসুবিধা আছে মনে করি না। পাকিস্তান আমাদের কোনো বর্ডার নেই, তাদের সাথে আমাদের কখনো যুদ্ধ হবে না, তাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই। যেটা আমাদের সমস্যা ছিল সেটা 1971 সালে সমাধান হয়েছে। সুতরাং এখন তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। তাদের কাছ থেকে আমরা যুদ্ধ বিমান যদি কিনি, এটা ভারতের কোনো আপত্তি থাকার কথা না। ভারতও রাশিয়ার থেকে কিনছে, আমেরিকার থেকে কিনছে, তো আমরা কিনবো না কেন? আমরা তো তাদের গোলাম না। এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, 18 কোটি মানুষের রাষ্ট্র। এখানে 92% মুসলমান। সুতরাং আমরা আমাদের দেশের জন্য যেটা ভালো, এটা যুদ্ধের জন্য ক্রয় করা হয় না, এটা নিজের দেশকে রক্ষা করার জন্য করা হয়। আমরা যেন আমাদের দেশের রক্ষা করতে পারি, সেই পদক্ষেপটা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। তাকে আমি এলডিপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। নির্বাচনের আগে তারেক রহমানের সঙ্গে সর্বশেষ কি কথা হয়েছিল? অনেকে বলে আপনি তারেক রহমান তথা বর্তমান প্রধানমন্ত্রীকে মূল্যায়ন করেননি, বা তখন মূল্যায়ন করছিলেন না। এটা সঠিক না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার নির্বাচনের আগে কখনো কথা হয় নাই। শুধু উনি না, বিএনপির কারোর সাথে কোনো কথা হয় নাই। আমাদের দলের নমিনেশনের 10 জনের নাম দিয়ে আমি 3 জনের কাছে হোয়াটসঅ্যাপে নামগুলি পাঠিয়েছিলাম। জনাব তারেক রহমানের কাছে পাঠিয়েছিলাম, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কাছে পাঠিয়েছিলাম, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সাহেবের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো উত্তরও আসেনি, তারা কোনো টেলিফোনও করে নাই, তাদের কারোর সাথে কোনো কথাই হয় নাই। সুতরাং এখানে মূল্যায়ন এবং অবমূল্যায়ন করার কোনো প্রশ্নই ওঠে না। আমার মনে কোনো ক্ষোভ নাই। আল্লাহ রব্বুল আলমিন যেটা করে আমি সেটাই মেনে নিই। যদি এটা মেনে না নিই তাহলে আমার ঈমান থাকবে না। আল্লাহ মানুষের কখনো ক্ষতি করে না, বন্দার নিজের ক্ষতি করে। স্যার, আমরা জানি যে আপনি
অসংখ্যবার বিএনপির সঙ্গে ছিলেন এবং সম্ভবত আপনি 7 বার এমপি ছিলেন এবং মন্ত্রিত্ব ছিল আপনার। তো এতবার মন্ত্রী ছিলেন, সংসদে গিয়েছেন, এত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার পরেও বিএনপির মতো একটি দল যখন আপনাকে রাখেন, এই যে আপনি বললেন হোয়াটসঅ্যাপ করেছিলেন কিন্তু সাড়া মেলেনি, তো এই বিষয় নিয়ে আপনার কোনো আক্ষেপ নেই স্যার? আমার কোনো আক্ষেপ নেই। এটা তারা মনে করেছে আমার প্রয়োজন নেই। প্রয়োজন যদি থাকতো তাহলে তারা নিশ্চয়ই আমার সাথে কথা বলতো। আক্ষেপের কিছু নেই। আল্লাহ রব্বুল আলমিনের উপর আমি সম্পূর্ণ আস্থা ছিল। আপনার তো বিএনপির গড়ার জন্য আপনার অবদান ছিল, আমরা জানি। শহীদ জিয়ার সঙ্গে, ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে তো আপনার অনেক স্মৃতি এবং এই দল গঠন শুরু থেকেই তো আপনি ছিলেন। তো আপনার কি সেই দল ক্ষমতায় আছে, আপনার কি একটু খারাপ লাগছে না স্যার? বা পার্লামেন্টে আপনি নাই, আমাদের তো খারাপ। আমি তো পার্লামেন্টে যাওয়ার কথা না, কারণ আমি তো সিদ্ধান্ত নিয়েছি 2005 সালে যে আমি নির্বাচন করব না। সুতরাং এখানে আমার খারাপ লাগার আর ভালো লাগার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা দেখছি যে আপনি জোট করছেন, জোটে আছেন। আমার একটা দল আছে, আমার দলের অনেক সদস্যরা আছে যারা নির্বাচন করতে আগ্রহী। আমরা তো আর কোনো এতিমখানার জন্য এই দল করে নেই। এটা তো কোনো আর এনজিও না, এটা একটা রাজনৈতিক দল। সুতরাং রাজনৈতিক দলের নেতারা নির্বাচন অংশগ্রহণ করবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং আমি দলের প্রধান হিসেবে আমার কর্তব্য হচ্ছে আমার দলের কিছু নেতা যারা উপযুক্ত তাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়া, না হলে দলই তো থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তিকে কিভাবে দেখছেন? এই চুক্তিটা ইউনূস সাহেব তার নিজের সুবিধার জন্য করেছে। এটার সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। তার মানে স্যার আপনি বলতে চাচ্ছেন ব্যক্তি ইউনূস, এটা ব্যক্তি ইউনূস এবং আমেরিকা, বাংলাদেশের জনগণের সাথে এই চুক্তির কোনো সম্পর্ক নাই। তিনি গোপনে নিজের স্বার্থ রক্ষার জন্য আমেরিকার দালাল হিসাবে কাজ করেছে। তাহলে কি এই চুক্তি বাংলাদেশের জনগণ মেনে নেবে বা এই চুক্তি কি বহাল থাকবে? বহাল থাকবে কিনা এটা সরকারের উপর নির্ভর করে, কিন্তু জনগণ এই চুক্তি মেনে নেয় নাই। আপনার পক্ষ থেকে আপনি কি বলেন এলডিপির চেয়ারম্যান হিসেবে? আমি মনে করি এই চুক্তিটা আরও চিন্তা ভাবনা করে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করে করা উচিত ছিল। ইউনূস যখন নির্বাচন ঘোষণা করেছে, তিনি জানেন যে নির্বাচন হচ্ছে, এই অবস্থায় এই চুক্তিটা করা একটা ঘৃণিত কাজ তিনি করেছেন। ইতিহাসে তিনি একজন মির্জাফর হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। দেশের ক্ষতি করার জন্য এই কাজটা তিনি করেছেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই পদক্ষেপটা তিনি নিয়েছিলেন। হামে এতগুলো শিশু মারা যাওয়া, এটার উপরে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখেন, আমাদের দেশে তো হামের টিকার অভাব ছিল। আমরা ছোটোকালে দেখেছি প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে নতুন ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে তাদেরকে টিকা দেওয়া হয়। এই জিনিসটা বহুদিন যাবৎ বন্ধ, এটা আবার পুনরায় চালু করতে হবে। নতুন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে তাদেরকে নিয়মিত হামের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলেই হামের প্রকোপ থেকে জাতি রক্ষা পাবে। এর দায় কার? এই যে এতগুলো শিশু মারা গেল, এই দায় যাদের? এটা বিগত যারা দিনে সরকারে ছিল, হাসিনা দীর্ঘ সময়ে, তাদের উচিত ছিল এটার একটা ব্যবস্থা করা। এই সরকার তো ক্ষমতায় আসছে মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে একদম আকাশ থেকে টিকা নিয়ে আসবে এটা তো সম্ভব না। তাদের তো এটা গুছাইতেও সময় লাগে। আর এই সরকারে ওই রকম অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তিও নেই। সুতরাং তাদের পক্ষে সব জিনিস বোঝা এবং সমস্যার সমাধান দেওয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।